আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। এই তোমাদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বেশ কিছুদিন অনলাইন ক্লাস বন্ধ ছিল। তো আমরা আবার নতুন উদ্যমে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তার মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শ্রেণীকরণের সীমাবদ্ধতা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে শ্রেণীকরণ করা যায় না সেই সংক্রান্ত আজকে কিছু আলোচনা করব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সাথে সাথে তোমরা সেটা দেখতে পারো। এবং তোমাদের জন্য একটি সুখবর হলো যে 14 নভেম্বরের পরে তোমাদের দ্বাদশ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছ তাদের জন্য সীমিত পরিসরে ক্লাস হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যেটা আজকের গণমাধ্যমে এসেছে। তো আশা করা যায় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের ক্লাস আশা করি নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হবে। তো তখন যারা আরও সুবিধা হবে যে অনলাইনে আমার ক্লাসগুলো দেওয়া থাকবে, তোমরা বাসায় কলেজে আসার সময় বাসায় আমার সেই লেকচারগুলো দেখে আসলে ক্লাসে সেটি বুঝতে অনেক সহজ হবে। তো সেই জন্যই বলছি তোমরা আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে ভিডিওটি তোমরা সহজেই দেখতে পারো। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আজকে আমরা পড়াবো শ্রেণীকরণের সীমাবদ্ধতা। তো আমরা জানি প্রত্যেকটি জিনিসেরই পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক কিছু দিক রয়েছে। ঠিক শ্রেণীকরণে আমরা বহুবিধ সুবিধা পাওয়া সত্ত্বেও তার কিছু অসুবিধাও রয়েছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে শ্রেণীকরণ করা যাবে না সেই সংক্রান্ত আজকে আলোচনা করব। যেমন আমরা জানি যে শ্রেণীকরণ কখন করা হয়, যখন কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বস্তু বা বিষয় বা ঘটনার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা শ্রেণীকরণগুলো করে থাকি। কিন্তু এমন অনেক বিষয় রয়েছে যেগুলোকে আমরা শ্রেণীকরণ করতে পারি না। এমন কতগুলো নিয়ম বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা শ্রেণীকরণের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি না, অর্থাৎ শ্রেণীকরণের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা একে একে সেই সীমাবদ্ধগুলো আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করব যে সীমাবদ্ধতা রয়েছে সেটি হচ্ছে যে পরমতম জাতির ক্ষেত্রে শ্রেণীকরণ করা যায় না। অর্থাৎ শ্রেণীকরণের মাধ্যমে আমরা কি করে থাকি যে ক্ষুদ্রতম শ্রেণী থেকে ক্রমান্বয়ে বৃহত্তম শ্রেণীতে যেতে হয়, অর্থাৎ ক্ষুদ্র থেকে বড় শ্রেণীতে আমাদের যেতে হয়। অর্থাৎ কম ব্যাপক থেকে বেশি ব্যাপকের দিকে শ্রেণীকরণের যাত্রাটা অব্যাহত থাকে। এক পর্যায়ে এই যে আমরা বৃহত্তর শ্রেণীতে যাব, সেই যাওয়ার এক পর্যায়ে এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যে সর্বোচ্চ শ্রেণীতে যে পৌঁছায়, অর্থাৎ এই যে কম থেকে কম ব্যাপক থেকে বেশি ব্যাপকের দিকে যাত্রা করে, এই বেশি ব্যাপকের দিকে যাত্রা করতে 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 এমন চূড়ান্ত সীমায় যায় পৌঁছে যেখান থেকে এই যাত্রা শেষ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে চূড়ান্ত জায়গায় যে শেষ হলো, যে ব্যাপক জায়গায় যে শেষ হলো, সেই ক্ষেত্রে দেখা গেল যে তাকে আর বিভক্ত করা যাচ্ছে না। অর্থাৎ পরমতম জাতি, অর্থাৎ সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ চূড়ায় যাওয়ার পরে সেখান থেকে আর কোনো বৃহত্তম জাতি নেই, অর্থাৎ চূড়ান্ত জায়গায় যাওয়ার পরে আর কোনো বৃহত্তম জায়গা নেই। সে কারণেই সর্বোচ্চ জাতি হিসাবে এই পরমতম জাতিকে আর পৃথক করা যায় না বা শ্রেণীকরণ করা যায় না। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয়ত আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে প্রান্তিক বস্তুর শ্রেণীকরণ করা যায় না। তাহলে আমরা দেখি প্রান্তিক বস্তু কি। প্রান্তিক বস্তু বলতে যাদের মধ্যে মিশ্র বৈশিষ্ট্য রয়েছে সেটাকে আমরা প্রান্তিক বস্তু বলে থাকি। যেসব বস্তুর মধ্যে একাধিক
ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। অর্থাৎ একই বস্তুর মধ্যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে প্রান্তিক বস্তু বলি, আর প্রান্তিক বস্তুর ক্ষেত্রে শ্রেণীকরণ করা যায় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জেলি। এই যে জেলি, এটা হচ্ছে এমন এক পদার্থ যার মধ্যে কিছু কঠিন পদার্থ রয়েছে, কিছু তরল পদার্থ রয়েছে। অর্থাৎ তরল পদার্থ এবং কঠিন পদার্থের যে গুণ বা বৈশিষ্ট্য রয়েছে সেটা ওই জেলির মধ্যে বিদ্যমান থাকে। এই কারণে জেলিকে আমরা বিশেষ কোনো শ্রেণীতে ভাগ করতে পারবো না, কারণ যেহেতু এখানে কঠিন এবং তরল দুটাই যেহেতু এখানে বিদ্যমান, অর্থাৎ মিশ্র উপাদান যেখানে বিদ্যমান থাকবে সেটাকে আমরা প্রান্তিক বলি, আর প্রান্তিক বস্তুর ক্ষেত্রে শ্রেণীকরণ করা যায় না। তৃতীয়ত আমরা দেখতে পাই যে সংজ্ঞাকরণ সম্ভব নয় এমন বস্তু শ্রেণীকরণ করা যায় না। অর্থাৎ এমন এমন কিছু শব্দ বা বস্তু বা জিনিস আমরা পাই যেগুলো আমরা সংজ্ঞায়িত, সুস্পষ্ট সংজ্ঞায়িত করা সম্ভব হয় না। অর্থাৎ অসংজ্ঞায়িত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, শ্রেণীকরণ করতে পারবো না। কারণ আমরা জানি যে শ্রেণীকরণে বস্তু বা ঘটনার মৌলিক এবং আবশ্যিক গুণগুলোর উপর ভিত্তি করেই শ্রেণীকরণ করা হয়ে থাকে। কিন্তু এমন এমন বস্তু বা ঘটনা রয়েছে যেগুলো অপরিহার্য এবং আবশ্যিক কোনো গুণ সেখানে থাকে না। আর যেহেতু আবশ্যিক এবং মৌলিক কোনো গুণ থাকে না, সেক্ষেত্রে সেটিরও সংজ্ঞায়ন করা, শ্রেণীকরণ করা সম্ভব হয় না। তাই দেখা যায় যেসব ক্ষেত্রে কোনো কিছু সুস্পষ্ট সংজ্ঞা দেওয়া যায় না সে সমস্ত ক্ষেত্রে শ্রেণীকরণ করা যায় না। চতুর্থত আমরা যেটি বলবো সেটি হচ্ছে যে সংকীর্ণ জ্ঞান সম্পন্ন বস্তুর শ্রেণীকরণ করা যায় না। অর্থাৎ যে বস্তুর সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান কম, সংকীর্ণ ধারণা, সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমরা শ্রেণীকরণ করতে পারবো না। কারণ কোনো বিষয়ে জ্ঞান যদি সংকীর্ণ হয়, অল্প হয়, সীমিত হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে মৌলিক এবং আবশ্যিক গুণগুলো বিদ্যমান থাকে না। আর না থাকার কারণে আমরা তার যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে যে আমরা শ্রেণীকরণ করে থাকি, অর্থাৎ যেই জ্ঞানে সীমিত এবং সংকীর্ণ সেখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য পাওয়া যাবে না। আর যেহেতু সাদৃশ্য বৈসাদৃশ্য সেখানে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই সমস্ত যে সংকীর্ণ জ্ঞান সম্পন্ন বস্তুর ক্ষেত্রে আমরা শ্রেণীকরণ করতে পারি না। আমরা আরেকটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা দেখব, সেটি হচ্ছে যে পরিবর্তনশীল বস্তুর ক্ষেত্রে শ্রেণীকরণ করা যায় না। অর্থাৎ শ্রেণীকরণ হলো কোনো ঘটনা, আমরা শ্রেণীকরণ বলতে কি বুঝি? শ্রেণীকরণ হচ্ছে কোনো ঘটনা বা বস্তুর একটি মানসিক বিন্যাসকরণ প্রক্রিয়াকে আমরা শ্রেণীকরণ বলে থাকি। এই প্রক্রিয়ায় আমরা কি করি, বস্তু বা ঘটনাসমূহের বিন্যস্ত করার সময় তাদের স্থায়ী এবং আবশ্যিক যে গুণগুলো রয়েছে সেগুলো আমরা বিবেচনা করে থাকি। কিন্তু যেসব বস্তুর এরকম যে সমস্ত গুণগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যদি ক্রমই পরিবর্তনশীল হয়, অর্থাৎ সবসময় পরিবর্তন হতে থাকে, পরিবর্তনশীল, গতিশীল, এই সমস্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি করতে পারি না, শ্রেণীকরণ করতে পারি না। এবং এক বস্তুর গুণ অন্য বস্তুর মধ্যে যদি বিদ্যমান থাকে, আমরা এমন অনেক বস্তু পাই যে একটার গুণ আরেকটির মধ্যে বিদ্যমান রয়েছে, অর্থাৎ একই গুণ ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে থেকে যায়, অথবা বস্তুটি নিয়মিত পরিবর্তনশীল। এই সমস্ত বস্তুর ক্ষেত্রে আমরা শ্রেণীকরণ করতে পারি না। যেমন আমরা একটা শ্রেণীকরণ করে থাকি যে সকল জীবজন্তুকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এর ভিত্তিতে বা এই সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে আমরা শ্রেণীকরণ করে থাকি, কারণ মেরুদণ্ড এটা পরিবর্তন হয় না। এই যে এখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের আবশ্যিক গুণটি নেওয়া হলো, সেটা হচ্ছে কি মেরুদণ্ড এবং অমেরুদণ্ড, অর্থাৎ এটা কখনোই পরিবর্তনশীল হবে না। তার মানে আমরা বলতে পারি যে সমস্ত বস্তু বা বিষয় বা ঘটনাগুলি সবসময় পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল বস্তু বা ঘটনার ক্ষেত্রে আমরা শ্রেণীকরণ করতে পারি না। তো আমরা আবার যদি সংক্ষিপ্তভাবে বলি যে কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারি না। নাম্বার 1 হচ্ছে পরমতম জাতির ক্ষেত্রে আমরা শ্রেণীকরণ করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে প্রান্তিক বস্তুর ক্ষেত্রে আমরা শ্রেণীকরণ করতে পারি না। তৃতীয়ত হচ্ছে যে সমস্ত বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না সেগুলোর ক্ষেত্রে আমরা শ্রেণীকরণ করতে পারি না। তারপরে চতুর্থত আমরা বলতে পারি যে সংকীর্ণ জ্ঞান সম্পন্ন বস্তুর ক্ষেত্রেও শ্রেণীকরণ করা যায় না। সর্বশেষ যে সীমাবদ্ধটি রয়েছে সেটি হচ্ছে যে পরিবর্তনশীল
বস্তু বা ঘটনা বা বিষয়ের ক্ষেত্রে শ্রেণীকরণ করা যায় না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। কারণ শ্রেণীকরণের ক্ষেত্রে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়, কিন্তু এমন এমন কিছু বস্তু বা বিষয় রয়েছে সেক্ষেত্রে আমরা এই শ্রেণীকরণের নিয়ম বা বিষয়গুলো অনুসরণ করতে পারি না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সুবিধা থাকা সত্ত্বেও শ্রেণীকরণের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে অগ্রিম স্বাগতম জানিয়ে আজকে এখানে শেষ করছি। আবারও বলছি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পরবর্তীতে তোমাদের অনেক সুবিধা হবে। তো সে পর্যন্ত ভালো।